আসসালামু আলাইকুম। 24-এর গণ অভ্যুত্থানের পর 24-এর আগস্টে যে গুমের তদন্তের একটি কমিশন গঠিত হয়, গুম তদন্ত কমিটি নামে, সেটার সাথে সম্পৃক্ত ছিলেন নাবিলা ইদ্রিস, পেশায় একজন ডাক্তার, এবং তার ডাক্তারের বাইরের যে পরিচিতি সেটা হলো তিনি একজন মানবাধিকার কর্মী। সেই হিসাব থেকেই হয়তো এই মানবাধিকার কর্মী হিসাবেই তিনি হয়তো মানবাধিকার লঙ্ঘনের যে জায়গাগুলো বিগত সরকারের ছিল সেই তদন্ত কমিটির একজন সদস্য হিসাবেই নিয়োগপ্রাপ্ত হন। এখন কথা হলো যে এদেরকে খুঁজে বের করাটা একেবারেই খুব সহজসাধ্য ব্যাপার নয়। কেন ব্যাপার নয়? একজন ডাক্তার, তার পেশা ডাক্তারি, তিনি চলে এসেছেন তার জগতের অনেক দূরে বাইরে একটি জায়গায় মানবাধিকার কর্মী হিসাবে। সেইখান থেকে আরেকটা জগৎ, যে জগতে থাকার কথা, অত্যন্ত পেশাদারিত্ব ব্যক্তি, অত্যন্ত দক্ষ ব্যক্তি, একেবারে মানুষ কাটার মতো, কসাইদের মতো একবার অ্যানাটমি, শরীরের কোথায় কোন অংশে কি অবস্থা জানার মতো অত্যন্ত দক্ষ একজন তদন্ত কর্মকর্তার কাজ। কিন্তু তিনি সেটার ভিতরে ঢুকে পড়েছেন, সেই গুমের তদন্ত কমিটির ভিতরে ঢুকে পড়েছেন। প্রেক্ষাপটটা ভাবতে হবে আপনাকে। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে তদন্তটা হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী একটি স্বৈরা শাসকের বিরুদ্ধে, এবং তার স্পটটা হচ্ছে যারা মারণাস্ত্র নিয়ে খেলা করে, যারা অপহরণ নিয়ে খেলা করে, যাদের কাছে হত্যা, গুম, খুন, অপহরণ তুচ্ছ তাচ্ছিল্য একটি হাতের তুরির ব্যাপার, তাদের কলিজার ভিতরে গিয়ে এই তদন্ত সম্পন্ন করার মতো যে সাহসিকতা, মনোভাবাসম্পন্ন একটি যুব সমাজ, একটি তারুণ্য সমাজ, একটি সজাগ দেশপ্রেমিক নাগরিক এদেশে গড়ে উঠেছে, তৈরি হয়েছে। আমি ভিডিওটা করছি এখান থেকেই যে আমরা সিনিয়র সিটিজেন যাদেরকে বলি, বা রাষ্ট্রের অভিভাবক যাদেরকে বলি, বা রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রক করে, তাদের কাছে প্রশ্ন বা আমি জানতে চাই, বা আমি বুঝতে চাই যে তারা মানসিকভাবে কতটা প্রস্তুত এই যুব সমাজের, তারা যে বাংলাদেশের একটি ব্যারিকেডের ভিতর থেকে ভেঙে বের করে নিয়ে আসা, সেটা যেমন একটি তারুণ্যের প্রতীক, ঠিক তেমনি এই গুম কমিশনের ভিতরে ঢুকে যে বিষয়টাকে নিয়ে এবং যে স্পট থেকে তদন্ত করে বের করে নিয়ে এসে তদন্তের রিপোর্ট বের করে কোর্টে পেশ করা একেবারেই তুচ্ছ ব্যাপার তো নয়, এবং এটাকে ছোট করে দেখা তো নয়, এবং কত বড় মাপের এটা দেখার বিষয়। সেটা কি অনুমেয়, সেটা কি পরিমাপ করবার মতো দক্ষতা, ক্ষমতা, জ্ঞান বা আমাদের আন্তরিকতা আছে কিনা, সেটার কতটুকুন অভাব আমাদের ভিতরে, তার জন্যই আমার আজকের এই ভিডিওটি করা। তদন্ত কমিশনের বা তদন্তর যে রিপোর্টগুলো চিরচারিতভাবে একেবারে সহজ বৈধ, যে পোস্টমর্টেম, কেউ মারা গেলে পোস্টমর্টেম করে, এগুলো যারা কষায় বা ডোম, অনেকটা এরাও বলে দিতে পারে কাটলে কোথায় রক্ত জমে আছে, ফুসফুসে, হাড়ে, শরীরের কোথায়, বা রক্ত বেঁধেছে কত সময় পরে, বা কোন কোন জায়গায় এখনও রক্ত গরম আছে, দেরি আছে, কোন অংশে কত ঘন্টা পরে রক্ত জমে, কতটা সচল থাকে, ওরা এক্সপিরিয়েন্স হয়ে যায়। যেমন কোনো টেস্টে যদি দেন, আপনি যতটাই টেস্টে দেন, যে ছেলেটা বসে বসে দূরবীন দিয়ে টেস্ট করে, ওখানে কিন্তু ডাক্তার যায় না। একটা ছেলে হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অভিজ্ঞতা সম্পন্ন এই ধরনেরই থেকে থাকে, ওরাই টেস্ট করে, ওরা কিন্তু বলে দিতে পারে যে এটা কী রিপোর্ট আছে। তারপরেও ওটাকে মানে এর ওজনটা, মানে ওই রিপোর্টটাকে গ্রহণযোগ্য করবার জন্য একটা ডাক্তারের সিল মেরে
তাকে দেওয়া হয়। ডাক্তার অনেক সময় তাকিয়ে দেখে, অনেক সময় দেখেও না, সই করে দিয়ে দেয়, সামনে দেশে সই করে দিয়ে দেয়। এই যে সাধারণ যে তদন্তগুলো, বিশেষ করে আমাদের দেশে কি খুন হয়, গলায় দড়ি নেয়, বিভিন্নভাবে সুইসাইড করে, আত্মহত্যা করে, এইগুলোরই তদন্ত রিপোর্টগুলো পুলিশরা করে থাকে, একজন এসআই সর্বোচ্চ, এবং হাসপাতালে বলে ময়না তদন্ত। এই ময়না তদন্তটাও কোন পর্যন্ত কে করে? ডাক্তারের পেপারসে সই করা, এবং বিশেষ ক্ষেত্রে বেশ একটু ব্যবসায়িকভাবে জমজমাট হয়ে ওঠে লেনদেনের বিষয়। যদি সেটা কোর্টে যাওয়ার মতো বিষয় হয়, বা সেই ধরনের কোনো ব্যক্তিবর্গের পজিটিভ দেবে না নেগেটিভ দিবে, সেখানে একটা ব্যবসা বাণিজ্য চলে। ওদিকে যাচ্ছে না, অন্য কথা। ওটা আমি বলছিলাম যেটাই গুমের তদন্ত। সারা পৃথিবী জুড়ে যতগুলো ইন্টেলিজেন্সি কর্মকাণ্ড সংগঠিত হয়, গোয়েন্দাগিরি সংগঠিত হয়, এবং এই গুমটা যেমন গোয়েন্দা সদস্যরা অনেক সময় করে থাকে, যে গোয়েন্দা বিভাগে যারা থাকে বিশেষ শক্তি অবস্থা এবং নিজেদেরকে হাইড রেখে, গোপন রেখে যারা তদন্ত করে, তাদের তদন্তের স্বার্থেই অনেক সময় নিজেরাও অনেক সময় অপহরণ করে থাকে। সবাই তো মানুষ, যে পোশাকেই শরীর ঢেকে রাখি না কেন, হোক সেটা কম্বাইন্ড কোনো বাহিনীর, কোনো জায়গার, বিশেষ কোনো ক্ষমতাশালী জায়গার যে কোনো পোশাকেই শরীরটা ঢেকে রাখি না কেন, ভিতরে আমরা সবাই মানুষ, এটাকে মানতে হবে, এটাকে স্বীকৃতি দিতে হবে, এটাকে নিজের বোধগম্যের ভিতরে আনতে হবে। তো সব কিছুর ঊর্ধ্বে মানুষের ভিতরে লোভ থেকে যায়, লোভ, লালসা, অর্থ, নিজের প্রতিপত্তি, নিজের আয়েশ আরামের একটি জায়গা তৈরি করবার জন্য এই লালায়িত জেনেটিক আমাদের শরীরের ভিতরে আছে, এটা বুঝতে হবে। এই জায়গা থেকে গোয়েন্দারা অনেক সময় নিজেরাও অনেক ধরনের অপকর্মের ভিতরে জড়িয়ে যায়, ঢুকে পড়ে। কিন্তু পৃথিবীতে সর্বোচ্চ এই গোয়েন্দার তদন্ত বলেন, গোয়েন্দার নিজের দক্ষতা বলেন, এবং গোয়েন্দার যে তদন্ত হয়, এই তদন্ত সূত্রগুলো সারা পৃথিবীর বেশিরভাগ 75% ইসরায়েলি সূত্র ব্যবহার করা হয়। এবং ইসরায়েল সূত্র তাদেরকে দেয় যাদের সাথে শুধু তাদের প্রতিরক্ষা চুক্তি আছে, তাদের দেশের প্রতিরক্ষার। এই গোয়েন্দারা বুঝতে হবে একটা জিনিস, গোয়েন্দারা বেশিরভাগই প্রতিরক্ষা বিভাগের সাথে, বিভাগের একটি অংশ, বাইরের না। এই জন্য প্রতিরক্ষার যে চুক্তিগুলো থাকে, সেই সব দেশের কাছে এই সূত্রগুলো অনেক সময় বিক্রি করে, এবং সেই সূত্র ব্যবহার করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সামরিক বাহিনীগুলোতে সর্বশেষ চূড়ান্ত এনডিসি পর্যায়ের বা আরও কোনো সারা বিশ্বকে নিয়ে যারা মানচিত্রের উপরে যুদ্ধ খেলা করে, গোয়েন্দা তথ্য সংগ্রহ নিয়ে খেলা করে, তাদেরকে খুব একেবারে সর্বোচ্চ শিখর এবং গোপনীয়তার সাথে এই সূত্রগুলো তাদের মেধার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বযুদ্ধ হলে তখন গোয়েন্দাগিরির তথ্য সংগ্রহের যে গোয়েন্দাগিরি করতে হবে, বা গোয়েন্দাররা যে তদন্ত করবে কোনো ঘটনা সংঘটিত হলে, সেই পর্যায়ে এই শিক্ষানবিশদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয়। কিন্তু আমি তার বাইরে এসে, পেশাগিরির বাইরে এসে একজন ডাক্তার, আমাদের দেশে অনেক আছে, এক সাবজেক্টে লেখাপড়া করে পেশায় অন্য সাবজেক্টে চলে যায়। এজাজ আহমেদকে তো সবাই চেনে, একজন ডাক্তার, কিন্তু ডাক্তার হিসাবে কতটা পরিচিত আমি জানি না, কিন্তু একজন নাট্য অভিনেতা হিসাবে যে খুব দক্ষ পরিচিত ব্যক্তি, ডাক্তার হিসাবে কতদিন বেঁচে থাকবেন আমি তাও জানি না, সেটাও জানি না। কিন্তু একজন নাট্যকার পরিচিতি হিসাবে তার বিশেষ চরিত্রগুলোর জন্য তিনি মানুষের, আমাদের মতো মানুষ যারা তার প্রথম অভিনয়গুলো দেখেছিল হুমায়ুন আহমেদের নাটকগুলোতে, তাদের অন্তরে গেঁথে আছে এজাজ আহমেদ। পেশার বাইরে এসে আমি নাবিলা ইদ্রিসকে নিয়ে সেই জায়গাটাই বলতে চাচ্ছি, যে পেশার বাইরে এসে প্রথম তিনি যেদিন তার তদন্ত রিপোর্ট কোর্টে পেশ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেন করে দিয়ে তার ওপিনিয়নটা জানান দিলেন, আমি খুব নিখুঁতভাবে বোঝার এবং জানার চেষ্টা করছিলাম। তিনি টেবিল ওয়ার্ক করেছেন, যে স্কেচ তৈরি করেছেন, স্কেচের পা কত কদম হেঁটে বাম দিকে ডাইন দিকে, তারপরে সিঁড়ির ধাপগুলো, এই যে কাল্পনিকভাবে তিনি একজন গুমের শিকার ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়েছেন, সেটাকে তিনি টেবিল ওয়ার্ক করেছেন, স্কেচ করেছেন, তার লম্বা, তার দৈর্ঘ্য, বাথরুমে যাওয়ার কত স্টেপ, এই জায়গাটা, এই যে তার প্রশ্ন এবং তাদের কাছ থেকে উত্তর খুঁজে বের করে নিয়ে এসে সেটা ফিল্ডে
প্রণয়ন করা, ফিল্ডে সেদের ব্যবহার করে সঠিকভাবে যে আয়নাঘরের যে অবস্থানগুলো নিখুঁতভাবে নির্ণয় করে কোর্টে পেশ করেছে, এ দক্ষতা চারটেখানি কথা নয়। এটা আমরা হয়তো যারা দর্শক দেখছি, শুনছি, বুঝছি, হ্যাঁ 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 ঘাড় নেড়ে, কিন্তু এটা একেবারে সহজযোগ্য নয়, সহজে এটা অনুমেয় নয়। সাধারণ চিরচারিতভাবে খোঁজ করলে হ্যাঁ ধরে নিয়ে গেছিলো, চোখ বাঁধতে গাড়িতে তুলছে, নামাইছে, এই একটা রিপোর্ট দেওয়া যায় যে আমি বর্ণনাকারীর শিকারের গুমের শিকারের বর্ণনাকারীর মুখ থেকে শ্রুতি লিপি করে আমি কোর্টে পেশ করলাম। না, তিনি অন গ্রাউন্ড এবং ক্যান্টনমেন্টের ভিতরে যেয়ে আয়নাঘর ডিজিএফআই আর্মি হেডকোয়ার্টারের এক অংশে কচুক্ষেতে, সেখানে তিনি ফিজিক্যালি ঢুকেছেন। ফিজিক্যালি গিয়ে সেখানে একজন গুমের শিকার ব্যক্তির সাথে তিনি কথা বলে স্কেচ করে যে অনুমেয় জায়গাগুলো তিনি নিরিখে নিয়ে ওখানে গিয়েছিলেন, তার সাথে একেবারে স্কেচের দূরত্ব, ঘর কোথায়, দেওয়াল কোথায় ভাঙতে হবে, দেওয়ালের পিছনে কি আছে, এগুলো তিনি বের করে ফেলেছেন। এই যে অপেশাদার একজন ব্যক্তিত্ব, পেশাদারির থেকেও বিজ্ঞতার পরিচয় দিয়েছে। আমার কথাটা আমি সেখানেই, আমাদের দেশে একটি জেনারেশন তৈরি হয়েছে, অত্যন্ত দক্ষ জ্ঞানী জেনারেশন, অর্থাৎ এই 15-17 বছর বলেন অথবা দীর্ঘ 55 বছরই রাষ্ট্রে যে অরাজনৈতিকভাবে নাগরিকদেরকে অপদার্থ রেখে নাগরিক তৈরি করা হয়েছে, শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষায় শিক্ষিত করে তথাকথিত যুব সমাজ, যুব শক্তিকে একটি অপশক্তির মতো করে ব্যবহার করা হয়েছে। শিক্ষার জায়গা যেখানে প্রয়োগিত হবে সেখানে না গিয়ে রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে ওই সব নালায়েক, অশিক্ষিত, মূর্খ, জ্ঞানহীন ব্যক্তিরাই, যারা শুধু পুস্তকের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছে, আর পয়সার বিনিময়ে যারা পদ, পদবি, চাকরি, বিভিন্ন সুযোগ সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে গুণী, জ্ঞানী এবং অত্যন্ত দক্ষ সন্তানদের, ছেলেমেয়েদেরকে রাজনৈতিকভাবেই পিছনে সরিয়ে রাখা হয়েছে, দেওয়ালের পিছনে। তারা যেন প্রতিমান হয়ে, সূর্যের আলো হয়ে, রাষ্ট্রের আয়নায় হয়ে জনগণের সামনে না দাঁড়ায়, এটাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তার কিছুটা নমুনা আমরা যদি দেখি, হাসনাত, নাহিদ, সারজিদের ভিতরে ফুলে উঠেছে। তারা তুলে ধরেছে নিজেদেরকে আন্দোলনমুখী করে, আন্দোলনে জাতিকে পরিচিত করেছে একটি শক্তিশালী মেধাবী সমাজকে। ঠিক তেমনি পিছনে যারা পড়ে আছে, আমাদের ব্যারিস্টার তাজুল বলি, আইসিটির প্রসিকিউটর বলি, বা তার সাথে যে টিমটা কাজ করছে, সেখানে যে তারুণ্যের একটি যুব শক্তি কাজ করছে, এটাও অপরিহার্য। ঠিক তেমনি যারা মাঠে তদন্ত করে, এই যে নিখুঁত তদন্ত, সেই ইসরায়েলি সূত্র জানার কথা না, তার হাতে পৌঁছানোরও কথা না। তিনি পড়েছে ডাক্তারি পেশা এবং একজন মানবাধিকার আইনজীবী, সেটাও আর একটা পেশা। কিন্তু এই তদন্তের ভিতরে ঢুকে যে সূত্রগুলো, বড় বড় ধরনের অপরাধগুলো এটা ডেমনস্ট্রেশন করা হয় তদন্তের সময়। কাউকে যদি গর্তে ফেলে মারা হয়, গভীরে ফেলে দেওয়া হয়, পানিতে ডুবিয়ে মারা হয়, সেখানে পুতুল জাতীয় কিছু গায়ে রং লাগিয়ে ফেলে দেওয়া হয়, কোথায় কোথায় আঘাতপ্রাপ্ত, কোনভাবে, কয়জনের ধরে, কোন সোজা ফেললো নাকি চালিয়ে ফেলছিল, সমস্ত তথ্য বের করার জন্য ডেমনস্ট্রেশন তৈরি করা হয়। কিন্তু সেটা পেশাদারিত্বের সাথে। কিন্তু একজন অপেশাদার, আমি তাকে নারী বলছি না বা মহিলাও বলবো না, কোনো কিছুই বলবো না, সে একজন মানুষ এবং মানুষ হিসাবে অত্যন্ত উঁচু ধরনের জ্ঞানবান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমতী, বুদ্ধি সম্পন্ন, ইন্টেলেকচুয়াল যাকে বলি কেন, চৌকস একজন মানুষ, এদেশের রত্ন। সঠিকভাবে তাকে যে খুঁজে বের করে আনে সঠিক জায়গায় প্রয়োগ করা হয়েছে, যারা তাকে গুম কমিশনের ভিতরে নিয়ে এসে তার এই দায়িত্বের ভিতরে, দায়িত্বের আবর্তে রেখে তদন্ত করবার সুযোগ করে দিয়েছেন, তাকে তুলে ধরবার, তার জ্ঞানের পরিধিকে তুলে ধরবার সুযোগ করে দিয়েছেন। ঠিক তেমনি সঠিক একটি তদন্ত রিপোর্ট, নিখুঁত একটি তদন্ত রিপোর্ট যে কোর্টে গিয়েছে, যা বিচারের যে কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে, অনেকটা সত্যকে সহায়তা করবে প্রকাশের জন্য, সেই জন্য সেই টিমকে এবং আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে
আমি ডাক্তার নাবিলা ইদ্রিসকে অবশ্যই অভিনন্দিত করব, সেই সাথে তরুণ সমাজ যারা এখনো নিজেদেরকে পিছিয়ে রেখেছেন, নিজেদের সাহসের ঘাটতি আছে, অভাব আছে, এই নাবিলা ইদ্রিস, যারা সামন্তী বা এবার যে ডাকসুতে নির্বাচিত হয়েছে ওই মেয়েটা কি জরানা কি জানি এই ধরনের আরেকটি নাম আছে, খুব সাহসী একটি মেয়ে, এই মুহূর্তে নামটা মনে আসছে না, এদের দেখে, হাসনাতদের দেখে এবং আইন পেশায় যারা আছে তাজুল সাহেবদেরকে দেখে যুব সমাজ উদ্বেলিত হোক, আনন্দিত হোক, উৎসুক হোক, অনুসন্ধিৎসু হয়ে উঠুক, তারা জ্ঞানের পরিধির ভিতরে প্রবেশ করুক, তারা রাষ্ট্রের যে বড় ধরনের একটি জ্ঞান ভাণ্ডারের মানব সম্পদ সেই রাজ্যে তারা প্রবেশ করুক, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে, মানবাধিকার থেকে শুরু করে, চিকিৎসার জগতে শুরু করে সমস্ত জায়গায় সৎ ন্যায় নিষ্ঠবান এইসব যুবকদের, এইসব যুব শক্তিকে প্রয়োগ করুক, তারা একটি দেশকে একটি ব্যালেন্সের জায়গা নিয়ে আসুক, যেন সেই লুটেরা, সেই স্বৈরশাসকরা, সেই লুভি চক্র, সিন্ডিকেট, রাজনীতির নামে যে সিন্ডিকেট একটি পরিমণ্ডল তৈরি হয়েছে তার ভিতর থেকে বের হয়ে এসে নাহিদদের মতো একটি অবস্থার জায়গা রাষ্ট্র যেটা তৈরি হয়েছে সেই সুযোগটা তারা নিজেদের ব্যবহারের ভিতরে নিয়ে রাষ্ট্রকে পরিশুদ্ধ করে তুলুক, রাষ্ট্রের নাগরিকরা তাদের কাছে নিরাপদ আশ্রয়স্থল যেন খুঁজে পায়, রাষ্ট্র যেন তার সার্বভৌমত্ব নিয়ে এই যুব শক্তি পাশে থেকে, কাছে থেকে নিরাপদ বোধ করে, নাগরিক নিরাপত্তার বেষ্টনীতে আসুক, রাষ্ট্রের নিরাপত্তার বেষ্টনীতে আসুক এই যুব শক্তির আশ্রয়নের মধ্য থেকে। সালাম জানাচ্ছি যুব শক্তিকে, সালাম জানাচ্ছি যারা এদেরকে কর্মক্ষেত্রে স্বাগত জানিয়ে এদের কর্মপরিধিকে ব্যাপ্তি করবার সুযোগ করে দিয়েছেন, সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।